আজকে আমি গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম প্যারাবোলা যদি হয়, কোন একটা সেকেন্ড ডিগ্রি যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, তাহলে সেই প্যারাবোলাকে কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া যায় এই বিষয়ে আমরা আলোচনা গত ক্লাসে করেছি, তাই না? জি স্যার। এবং আমি বলেছিলাম যে আজকের ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে কিভাবে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি ইলিপস কিংবা হাইপারবোলা রিপ্রেজেন্ট করে, তাহলে তাকে কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হয় এই বিষয়কে আমরা আলোচনা করব, যেটা গত ক্লাসে আমি বলেছি। এবং সেটার আলোকেই আমরা গত ক্লাসে কিছু কথা বলেছিলাম শেষের দিকে, আজকের ক্লাসের সাথে যে কোনো হাইপারবোলা, যে কোনো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি হাইপারবোলা কিংবা ইলিপস রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হয় যে প্রথমে সেই হাইপারবোলা বা ইলিপসের সেন্টার বের করতে হয়, সেন্টারের কোঅর্ডিনেট আলফা বিটা বের করতে হয়। দেন যেহেতু আমরা জানি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এক্স ওয়াই টার্মগুলো থাকে, আর ইলিপস এবং হাইপারবোলার যে জেনারেল ইকুয়েশন মানে স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড ফর্মে শুধুমাত্র এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এবং সেখান থেকে তাহলে সামহাউ এক্স ওয়াই এই টার্মগুলোকে এলিমিনেট করতে হয়। সেই এলিমিনেট করার জন্য এই দুইটা স্টেপ ফলো করতে হয়, নাম্বার 2 এন্ড নাম্বার 3। C1 একটা কনস্ট্যান্ট আনতে হয়, তার একটা সূত্র নিয়ে আমরা কথা বলেছিলাম যে মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এই সূত্র দিয়ে আমরা চাইলে ওই যে 2gx 2fy প্লাস সি কে এলিমিনেট করতে পারবো। তাহলে আমার ফাইনালি থাকবে হচ্ছে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু c1। দেন আমাদের কাজ হবে এখান থেকে xy টার্মটাকে এলিমিনেট করা। সেজন্য আমরা এটার ইকুইভ্যালেন্ট একটা ইকুয়েশন আমরা নিব a1x স্কয়ার প্লাস b1y স্কয়ার ইকুয়ালস টু c1, যেখানে a1 b1 এর ভ্যালুগুলো আসবে কোত্থেকে? এই দুইটা ফর্মুলার সাহায্যে। একটা হচ্ছে a1 b1 ইকুয়ালস a1 প্লাস b1 ইকুয়ালস টু হচ্ছে a প্লাস b ফর্মুলা, আরেকটা ফর্মুলা হচ্ছে a1 b1 ইকুয়ালস টু ab মাইনাস h স্কয়ার। এই ছিল আমাদের স্টেপস। আমরা এই স্টেপগুলোকে দেখি একটা প্রবলেম পিক করি, আমরা একটা এক্সাম্পল দেখি, তার মধ্যে যদি অ্যাপ্লাই করি আমার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসে। ওকে, তো আজকে আমি যে প্রবলেমটা নিয়ে প্রথমে কথা বলতে চাই, কোশ্চেনটা হচ্ছে এরকম যে রিডিউস দ্য ইকুয়েশন ex plus 8xy plus 10x 10 এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তো নাকি, যেটা দেওয়া আছে এখানে? আপনি বলতে পারেন স্যার ওয়াই টার্ম নাই নাকি? স্যার জি স্যার। ওয়াই নাই টার্ম নাই স্যার। মানে কি এফ এর ভ্যালু কি জিরো, রাইট? জি স্যার। জি এফ স্যার। এর ভ্যালু জিরো বিদায় নেই, এটা হতে পারে। তাহলে এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে প্রথমে সেটা জানতে হবে, দেন তাকে তার যে স্ট্যান্ডার্ড ফর্ম সেই স্ট্যান্ডার্ড ফর্মে তাকে নিতে হবে। তো আমরা জানি সে যাই রিপ্রেজেন্ট করুক না কেন, এট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল, রাইট? ডেলের ভ্যালুর উপর ডিপেন্ড করে তো অন্য কিছু আমরা সিদ্ধান্ত নিই। হ্যাঁ স্যার। আচ্ছা, সো ডেলের ভ্যালু যদি বের করতে চাই, তাহলে দেখেন এখানে আমাকে প্রথমেই জানতে হবে যে এ বি সি এফ জি এইচ এই ভ্যালুগুলো কি। সো হিয়ার এ সমান কত এই কোশ্চেনে? 3। 3। তারপর বি ইকুয়ালস টু -3। -3। সি হচ্ছে 10, রাইট? জি স্যার। এফ 0 নাকি, যেহেতু ওয়াই নাই তাহলে এফ 0। তারপর হচ্ছে জি হচ্ছে 2gx, তাহলে 5, রাইট? জি স্যার। এক্স এর সাথে যেটা থাকে তার অর্ধেক। এবার হচ্ছে এইচ, তাহলে এইচ কত? 4। 4। হ্যাঁ 4 মানে এক্স ওয়াই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2h, তাহলে এইচ হচ্ছে 4। তাহলে ডেল যদি আমরা বের করতে চাই, এবিসি প্লাস 2fh মাইনাস এফ স্কয়ার মাইনাস ইজি স্কয়ার সিএইচ স্কয়ার। তাহলে দেখেন এখানে আমরা এবিসি যদি বের করতে চাই, এবিসি তিনটাকে মাল্টিপ্লাই করলে দেখেন তো -90 আসে কিনা? জি স্যার। 3 - 3 10 মাল্টিপ্লাই করলে -90।
f যেহেতু 0 তাহলে 2fgs এর ভ্যালু কি 0 কিনা? জি স্যার ইভেন f যেহেতু 0 af স্কয়ার এর ভ্যালু কি 0। জি তাহলে অপারেশন মাইনাস bg স্কয়ার, b এর ভ্যালু যেহেতু -3 তাহলে এই মাইনাসে মাইনাস এটা প্লাস, তাহলে 3g স্কয়ার, g হচ্ছে 5, তাকে স্কয়ার করলে হয় 25, 25 into 3 means 75, ফর্মুলা মাইনাস ch স্কয়ার, c হচ্ছে 10, h হচ্ছে 4, 4 কে স্কয়ার করলে হয় 16, 16 into 10 means 160, রাইট? জি স্যার তাহলে এটা কি 0 হওয়ার কোনো পসিবিলিটি আছে? না কারণ -250 এর সাথে 75 অ্যাড করলে তো কখনো 0 হবে না নিশ্চিত, নাকি? সংখ্যাটা যাই আসুক, ডাজন্ট ম্যাটার, 0 তো হচ্ছে না, নাকি? জি স্যার তাহলে 0 যদি না হয় তাহলে আমাকে কি চেক করতে হবে এখন? ab minus a ab square মাইনাস m h minus a square স্কয়ার। তাহলে ab মাইনাস h স্কয়ার যদি বের করি আমরা, ab a এবং b মাল্টিপ্লাই করলে হয় -9, ফর্মুলা মাইনাস h স্কয়ার, h হচ্ছে 4, 4 কে স্কয়ার করলে হয় 16 which equals to -25 which is less than 0, right? জি স্যার যদি less than 0 হয় কি রিপ্রেজেন্ট করে? হাইপারবোলা হুম, হাইপারবোলা হাইপারবোলা নাকি? জি স্যার নিশ্চিত হাইপারবোলা। সো a given equation represents a hyperbola. তাহলে সে নিশ্চিতভাবে একটা হাইপারবোলা রিপ্রেজেন্ট করে। তাহলে হাইপারবোলার যে জেনারেল ফর্মে আমাকে তাকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে হাইপারবোলার জেনারেল ফর্মটা কেমন ছিল? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 আচ্ছা, তো এটা হচ্ছে মাইনাসের, তাই না? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু, সেই ফর্মে আমরা তাকে নিতে হবে। তাহলে তাকে নেওয়ার জন্য আমরা বলছি স্টেপস কয়টা? 3টা। At first we have to calculate the value of calculate the coordinate of the center. প্রথমে সেন্টারের কোঅর্ডিনেট বের করতে হবে। তাহলে আমরা যদি এটা যে ইকুয়েশনটা দেওয়া আছে আমরা যদি এটাকে ধরে নিই যে লেট, মানে দিস ইজ এ ফাংশন অফ x এন্ড y, নিশ্চিতভাবে কোশ্চেনটা ছিল কি যে 3x স্কয়ার প্লাস 8xy, সরি দিস ইজ মাইনাস 1 স্কয়ার minus 2y স্কয়ার প্লাস 10x প্লাস 10, মানে আমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাই আমি f of x ধরে নিলাম। আমরা জানি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের কোঅর্ডিনেট, আপনি যদি সেন্টারের কোঅর্ডিনেট বের করতে পারেন চাইলে ইলিপস হাইপারবোলার, তাহলে del f by del x equals to 0 অথবা del f by del y equals to 0 সেটা দিয়ে করা যায়, অথবা গত ক্লাসে আমি আপনাদেরকে নিশ্চয়ই একটা সূত্র বলেছিলাম যে আরেকটা সূত্র দিয়ে করা যায়, তাই না? আপনারা যে সূত্র দিয়েও করতে পারেন। তো আমি যেহেতু গত ক্লাসে del f by del x equals to 0, del f by del y equals to 0 দিয়ে করিয়েছি, তো আজকে আমি ওই যে নরমাল যে সূত্রটা সেই সূত্রটা দিয়ে করাই, নাকি? জি স্যার তাহলে দেখেন এখানে আলফা আলফা সমান সূত্রটা ছিল আমার যতটুকু মনে আছে hf minus bg by ab minus h স্কয়ার hf minus bg ab minus h স্কয়ার। দেখেন তো এখানে h এর ভ্যালু কি 4 ছিল না? জি স্যার f হ্যাঁ স্যার আর f তো 0, তাহলে এই প্রথম টার্মটার কোনো ভ্যালু আছে না স্যার না স্যার না? এবার আসুন পরেরটাতে, b এর ভ্যালু হচ্ছে -3 মাইনাস আর g এর ভ্যালু কি 5 না? 5 তাহলে -3 into 5 মানে হচ্ছে -15, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাস 15 হবে প্লাস আর ab minus h স্কয়ার এর ভ্যালু কি -25 জি স্যার একটু আগে কি ab minus h স্কয়ার এর ভ্যালু -25 পেয়েছি না? এই যে একটু, জি স্যার জি স্যার তাহলে দেখেন তো কত আসে, এটা -3/5 তাহলে আবার যদি বিটার ভ্যালু বের করতে চাই, বিটার ফর্মুলা ছিল hg minus af, রাইট, ডিভাইড বাই ab minus h স্কয়ার। তাহলে আবার আসেন ab minus h স্কয়ার এর ভ্যালু তো -25 থাকুক, hg, h এর ভ্যালু হচ্ছে 4, g এর ভ্যালু 5, তাহলে 4 into 5 20, আর এই লাস্ট এই ভ্যালুটা কি 0 না? জি স্যার তাহলে 20/25 which means -4/5, রাইট? জি স্যার তাহলে সেন্টারের কোঅর্ডিনেট পাচ্ছি কত মূলত এখানে? সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে সেন্টার আলফা বিটা which equals to হচ্ছে আপনার -3/5 -4/5, তাই না? জি স্যার
এটাই সেন্টারের কোঅর্ডিনেট, যেখানে আলফা ভ্যালু এটা, বিটা হচ্ছে। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি এখানে, যে সেন্টার, যে একটু দেখেন, যখন সেন্টার চেঞ্জ হয়ে যায়, সেন্টার অরিজিনে থাকলে ইকুয়েশন এক ধরনের, আর সেন্টার এখন কোথায় আছে আমরা জানি, নিশ্চিত হয়ে গেলাম যে -3/5 -4/5 এখানে সেন্টার আছে। কোঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে এখন যদি সেই ইকুয়েশনটাকে, এটাকে একটু আমরা লিখতে চাই, ইকুয়েশন 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 3x² plus 8xy plus 10x plus 10 which equals to 0 can be written as, স্যার 8xy। হয়েছে না, can be written as, এই ইকুয়েশনটাকে লেখা যাবে আমরা যদি তাকে এলিমিনেট করে ফেলি, যে আমরা বলছি কি প্রথম কাজ হবে কি কাকে এলিমিনেট করা, x y কনস্ট্যান্ট, এই যে শেষের তিনটা টার্ম, তো এখানে তো y যেহেতু নাই, শেষের দুইটা টার্ম, তাহলে এটাকে রিলেট করা যায় এইভাবে যে 3x² plus 8xy minus 3y² which equals to c1, where c1 equals to, সূত্রটা ছিল কি মাইনাস, সূত্রটা কি ছিল, মাইনাস আলফা জি আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। বিটা এফ প্লাস সি। এটাকে একটু নাম্বারিং করে রাখেন, দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। তাহলে দেখেন তো এখানে যদি আমরা c1 এর ভ্যালু বের করতে যদি বের করি, আমরা যেহেতু আমরা জানি আলফার ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, সবগুলো ভ্যালু জানা আছে না এখানকার। জি স্যার। তাহলে দেখেন জি এর ভ্যালু কি ছিল 5 নাকি 2gx, আলফার ভ্যালু যদি হয় -3/5, 3/5 ইনটু 5 5 কাটা গেলে কি -3 থাকবে কিনা এখানে? জি স্যার। জিনিসটা কিরকম থাকে কিনা, এখানে হচ্ছে -3, আর এফ যেহেতু 0, বিটার ভ্যালু যাই হোক সে কি 0 হবে না? জি স্যার। আচ্ছা, সি এর ভ্যালু কি 10 স্যার। -3 plus 10 which equals to -7, রাইট? জি স্যার। তাহলে সি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে কত আমরা, -7। তাহলে সি এর ভ্যালু যদি -7 হয়, তাহলে আমরা কি একটু রিলেট করি, যে ইকুয়েশন 1, from equation 1 we have, from equation 1, just a minute, our what factor somehow, okay, from equation 1 we have, ইকুয়েশন 1 এ যদি c1 এর জায়গায় তার ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনটা কেমন হচ্ছে, 3x² plus 8xy minus 3y² which equals to -7, রাইট? জি স্যার। -7। এখন আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে এখন এখান থেকে সামহাও কাকে এলিমিনেট করা, xy টার্মকে এলিমিনেট করা। সো এটাকে আমরা ধরে নিচ্ছি দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। সো ইকুয়েশন 2 ক্যান বি written as, equation 2 can be written as, কিভাবে লেখা যায় আমি একটু পরে বলবো, হ্যাঁ, অত বিস্তারিত লেখার দরকার নেই, জাস্ট এমনি লিখলেই হবে। যে আমরা বলছি যে এখানে ছিল কি 3x² plus 8xy minus 3y² equals to -7, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটার একটা রূপান্তরিত রূপে হচ্ছে কি a1x² plus b1y² which equals to c1, c1 এর ভ্যালু কত, -7। এবং আপনি ধরে নেন দিস ইজ ইউর ইকুয়েশন 3, where a1 plus b1 equals to কি, according to formula a plus b, right? জি স্যার। According to formula a1 plus b1 equals to a plus b, তাহলে দেখেন a plus b, এখানে a এর ভ্যালু কত, 3, আর b এর ভ্যালু ছিল কত, -3। এটাকে যোগ করলে কি 0 হবে কিনা? জি স্যার। তাহলে এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, এটাকে এরকম লিখতে পারি যে a1 plus b1 equals to আমরা পাচ্ছি হচ্ছে 0, a1 plus b1 equals to 0, so this is our equation 4, and a1 b1 এর সূত্র কি, ab minus h²। ab minus h², ab minus h² এর ভ্যালু কত, -25। -25। এখন দেখেন আমাদের টার্গেট হচ্ছে কিন্তু এখন ফাইনালি যে টার্গেটটা, যে এখানে যে a1 b1 নামক যে দুইটা কনস্ট্যান্ট এনেছি, এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু বের করা। তাহলে দেখেন a1 plus b1 এর ভ্যালু যদি জানা থাকে, a1 b1 এর ভ্যালু যদি জানা থাকে, আমরা চাইলে কি এখান থেকে
a1 minus b1 সমান এরকম একটা সূত্র লিখতে পারবো কিনা? জি স্যার। The square root of a1 plus b1 whole square minus 4a1 b1. Is it possible to write? জি স্যার। a1 plus b1 এর ভ্যালু কি 0, রাইট? আর এখানে -4 a1 b1 এর ভ্যালু হচ্ছে -25, -25 into -4 মানে কি 100। 100 না? জি স্যার। যদি 100 হয় তাহলে দেখেন আমরা পাচ্ছি এখান থেকে ফাইনালি যে a1 minus b1 which equals to 10. এখন আমাকে কেউ বলতে পারেন যে স্যার আমরা 10 কেন নিচ্ছি, প্লাস মাইনাস 10 কেন নিচ্ছি না? একটা প্রশ্ন আসতে পারে কিন্তু আপনাদের মধ্যে যে প্লাস মাইনাস 10টাকে কেন আমরা পিক করছি না, আসতে পারে কিনা? তো আমরা দেখবো যে প্লাস মাইনাস 10ও যদি নেই, আমি প্লাস মাইনাস প্লাসের 10 নিলে যে ধরনের হাইপারবোলা রিপ্রেজেন্ট করলে মাইনাসের জন্য সেম করবে, ধরে নেন আমরা প্লাস মাইনাস 10 নিলাম, তাহলে একবার যদি তাহলে এখানে আর ইকুয়েশন দিই না, এটাকে একটু ইরেজ করে দিচ্ছি কারণ ইকুয়েশন এখানে কয়টা আসে, দুইটা না? জি স্যার। ইকুয়েশন দুইটা, তাহলে আমরা একটা পাচ্ছি এরকম যে a1 minus b1 equals to plus 10, এটাকে ধরে নেন আপনি 5 and a1 minus b1 যদি মাইনাসটা নেই তাহলে -10, এটা হচ্ছে আপনার। বুঝতে পেরেছেন কি? কারণ স্কয়ার রুট করলে কিন্তু প্লাস মাইনাস হয়, তাই না? জি স্যার। তাহলে দেখেন আমরা যদি একটা কাজ করি, এখানে ইকুয়েশন 4 এবং 5 যদি যোগ বিয়োগ করি a1 b1 এর ভ্যালু পাবো কিনা? জি স্যার। দেখেন তো। জি স্যার। আবার ইকুয়েশন 4 এবং 6 যোগ বিয়োগ করলে কি পাবো আমরা? a1 b1 এর ভ্যালু পাবো, তাই না? জি স্যার। তো দুই ধরনের ভ্যালু আসবে। তাহলে আমরা যদি একটা কাজ করি, ইকুয়েশন 4 এবং 5, ইকুয়েশন 4 and 5 যদি অ্যাড করে দিই তাহলে দেখেন তো যোগ করে দিলে এই b1 b1 ক্যান্সেল হয়ে যাবে কিনা প্লাসে মাইনাসে? জি স্যার। a1 এর মান আসবে তাহলে 5। থাকে কি 2a1 equals to 10, that implies a1 equals to 5. তাহলে a1 এর ভ্যালু যদি 5 হয় তাহলে b1 এর ভ্যালু কি -5 কিনা দেখেন তো অ্যাকর্ডিং টু ইকুয়েশন 4। জি স্যার। ইকুয়েশন 4 থেকে কি আমরা এটা বলতে পারি কিনা যে a1 এর ভ্যালু যদি 5 হয় b1 এর ভ্যালু -5? জি স্যার। তো একটা যে কোনো একটা তো বসিয়ে দিলে চলে আসবে, তাই না? তাহলে আমরা পাচ্ছি from 4 we have b1 equals to -5. তাহলে এটা এক ধরনের পেলাম, এটা একটা কেস। এখন যদি আমরা আরেকটা কেস যদি পিক করি, ওই যে মাইনাসেরটা যেটা নিয়েছিলাম, ইকুয়েশন 4 এর সাথে যদি আমরা 6 কে যদি অ্যাড করি তাহলে দেখেন কি হয়, b1 b1 হয় ক্যান্সেল হয়ে গেল, থাকে কি 2a1 equals to -10, রাইট? জি স্যার। a1 সমান পাবো কি -5। a1 যদি -5 হয় তাহলে 4 থেকে আমরা b1 এর ভ্যালু কি +5 পাবো কিনা বলেন? জি স্যার। তাহলে এখন এই দুটো ভ্যালু যদি মূল যে ইকুয়েশনটা ছিল আমাদের ফাইনালি, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে 3 তে তাহলে 3 এর কি দুইটা ফর্ম আসবে কিনা বলেন তো? কারণ যেহেতু a1 b1 এর ভ্যালু দুই রকম আসছে দুইটার জন্য, তাহলে তার ইকুয়েশনটা কি দুই রকম হবে? জি স্যার। তাহলে দেখেন একবার পেয়েছেন আপনি a1 এর ভ্যালু 5 পেলে b1 এর ভ্যালু -5, আবার পেয়েছেন a1 এর ভ্যালু যদি -5 হয় b1 এর ভ্যালু 5। তাহলে আলটিমেটলি দেখেন তো ইকুয়েশন 3, from equation 3 আমি দুইটার জন্যই লিখবো, একটু পার্ট করে লিখছি, হ্যাঁ? তাহলে ইকুয়েশন 3টা এখানে a1 এর ভ্যালু 5, তাহলে কি পাচ্ছি আমরা 5x² আর b1 এর ভ্যালু যদি মাইনাস হয় তাহলে এটা কি -5y² which equals to -7, রাইট? জি স্যার। -7। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন তো এই জিনিসটাকে যদি আমরা একটা কাজ করি, এখানে এই টার্মটা কি, এটাকে কি স্কয়ার আকারে লেখা যাবে কিনা প্রশ্ন হচ্ছে এটা। যেমন এখান থেকে যদি আমরা একটা কাজ করি, কারণ আমরা জানি রাইট হ্যান্ড সাইডে কি থাকা লাগে, 1 থাকা লাগে না? জি স্যার। 1 থাকা লাগে। তো যদি 1 থাকা যদি লাগে তাহলে এখান থেকে সামহাউ কি করতে হবে, মাইনাসটাকে এলিমিনেট করতে হবে। জি আমরা স্যার। যদি বোথ সাইডে যদি -7 দ্বারা ভাগ করে দিই তাহলে জিনিসটা কি রকম হবে কিনা দেখেন তো, যে -5/7x² প্লাস 5/7y² which equals to 1। জি স্যার। যদি 1 হয় এটাকে চাইলে আমরা এইভাবে y² যদি এটা প্লাসের টার্মটাকে যদি আগে লিখি
এটাকে 7.5 লেখা যাবে? এরকম কি লেখা যাবে? দেখেন তো, জি স্যার। এখানে যদি 5/7 হয়, নিচে গেলে কি 7/5 হয়ে যাবে না? জি স্যার। আর দেখেন এটাকে এরকম রিরাইট করা যায় কিনা। এখন রুট ওভার দিয়ে হোল স্কয়ার। সরি, আমি উল্টা লিখে দিচ্ছি, রুট দিব ভিতরে, আমি লিখে দিতে পারিনি, স্কয়ারটা আর কি। এটা কিরকম লেখা যাবে যে রুট ওভার 7/5 হোল স্কয়ার, রুট কিন্তু 5 এর উপরও আছে, হ্যাঁ, জি স্যার। মাইনাস এক্স স্কয়ার বাই স্কয়ার রুট অফ 7/5 হোল স্কয়ার হুইচ ইকুয়ালস টু 1। এটা কি হাইপারবোলার ইকুয়েশন হয়েছে কিনা? জি স্যার। অনেকে বলতে পারেন যে স্যার এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1 হওয়ার কথা। দেখেন এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1 যেমন হাইপারবোলার ইকুয়েশন, সিমিলারলি ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু 1 এটাও কিন্তু কার ইকুয়েশন? হাইপারবোলারই ইকুয়েশন। দুইটাই হাইপারবোলার ইকুয়েশন। এই যে এর মতো আর কি, প্যারাবোলা যেমন ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax হয়, আবার এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay, এটাও কিন্তু কার ইকুয়েশন? প্যারাবোলার ইকুয়েশন, রাইট? জি স্যার। এখানে যদি বসাইতাম আমরা এই দুটো ভ্যালু বসালে কি ইকুয়েশনের ধরন চেঞ্জ হয়ে যেতে পারে? দেখেন তো, from 3 we have, তখন a এর ভ্যালু হচ্ছে এটা, আর b এর ভ্যালু হচ্ছে 5 which equals to -7। এখন যদি মাইনাস দ্বারা ভাগ করেন আপনি, তাহলে মাইনাস দ্বারা ভাগ করলে, -7 দ্বারা ভাগ করলে 5/7 x স্কয়ার, তখন এটা হয়ে যাবে মাইনাস 5/7 y স্কয়ার which equals to 1। এটাকে রিলেট করা যায় এভাবে, আমি একটা লাইন একটু স্কিপ করি এখানে, স্কয়ার রুট অফ 7/5 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বাই স্কয়ার রুট অফ 7/5 হোল স্কয়ার which equals to 1। দেখেন এটা কিন্তু আপনার পরিচিত ফর্মে আসছে, তাই না? জি স্যার। স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। সো দুইটাই হতে পারে। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। স্যার এক্সামের সময় স্যার দুইটাই মানে দুই ভাবেই করতে হবে, মানে হ্যাঁ, দুইটা যতগুলো অপশন দেখাতে হবে, কারণ অপশন দুইটা এখানে। এক্সামের সময় দুইটাই কেন দেখাতে হবে? আরো কারণ কি বলেন? দেখাতে হবে এই জন্য, কারণ যেহেতু 10 100 কে স্কয়ার রুট করলে যেহেতু প্লাস মাইনাস 10 হয়, তাহলে আপনি তো একটা পিক করার সুযোগ নাই, দুইটাই নিতে হবে নাকি? জি স্যার। কারণ আপনি একটা নেওয়া মানে কি, আপনি জানেন যে রুট করলে একটাই হয়, কিন্তু আমরা তো জানি প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 10, রাইট? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন প্রশ্ন হচ্ছে স্যার ইলিপস কিভাবে হবে? আমি বলছি একদম সেম প্রসিডিউর। ইলিপসের ক্ষেত্রে প্রসিডিউরটা কি? একেবারে সেম, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে যে a1 এর ভ্যালু যদি প্লাসের আসে, তাহলে b1 এর ভ্যালু কি আসবে? মাইনাস প্লাসেরই আসবে। ক্লাসের আসবে। ও হ্যাঁ, দেখেন তো এখানে প্লাস। a1 b1 এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না? জি হ্যাঁ স্যার। স্যার। যে দেখ, আমি জাস্ট একটা एग्जांपल দেখাচ্ছি, একটু হয়তো একটু জাম দিয়ে দেখাবো আর কি, ইলিপসের একটা প্রবলেম। স্যার ওইটা তো টোটালি ডিপেন্ড করবে ইকুয়েশনের উপর, মানে আমাদের যে গিভেন ইকুয়েশন থাকবে হ্যাঁ, ওই ভ্যালুগুলোর উপরে ভিত্তি করেই তো এগুলো আসবে, তাই না? জি যেমন স্যার। একটা ইকুয়েশন যদি এরকম হয় যে রিডিউস 8x squared plus 4xy plus 5y squared আমি এখানে হয়তো ইন ডিটেইলস লিখে করবো না, হ্যাঁ, এটা অলরেডি আলোচনা হয়েছে। যেমন দেখেন এখানে ডেল্টা আর ভ্যালু যদি বের করি, এবিসি ফর্মুলাটা কমপক্ষে লিখে ফেলি নাকি, জি স্যার। 2fgs minus af square minus bg square minus ch square। যেমন দেখেন এ বি সি এর ভ্যালু হচ্ছে 8, বি এর ভ্যালু হচ্ছে 5, সি এর ভ্যালু 9, 0। তাহলে কি এবিসি এর ভ্যালু কি 0 কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন 2fgh, 2 থাকো, f হচ্ছে -12, রাইট? জি স্যার। জি হচ্ছে -12, জি স্যার। h এর ভ্যালু হচ্ছে 2। তাহলে -12 ইনটু -12 কত আসে? 144, রাইট? জি স্যার। 144, আর h হচ্ছে 2, এখানে একটা 2 আছে 4, তাহলে 144 ইনটু 576 576। এবার আসেন -af স্কয়ার, এর ভ্যালু কত? 8, f এর ভ্যালু হচ্ছে
-12 কে স্কয়ার করলে 144 144 into 8 কত স্যার 11 1105 52 15 52 52 হ্যাঁ এটা হবে। তারপর হচ্ছে bg স্কয়ার b এর ভ্যালু হচ্ছে 5 g এর ভ্যালু যেহেতু -12 -12 কে স্কয়ার করলে 144 144 into 5 ও না স্যার এটা তো 5 720 700 20 exactly 700 জি স্যার 720 তারপর ch স্কয়ার ভ্যালু কি 0 না জি স্যার কারণ c এর ভ্যালু যেহেতু 0 তাহলে দেখেন তো এই ভ্যালুটা কি কখনো 0 হবে কারণ মাইনাস প্লাসের বিশাল দুইটা টার্ম প্লাসের শুধু একটা 0 হওয়ার কোনো পসিবিলিটি নাই তাহলে রইল কি ab - h স্কয়ার ab a এবং b হচ্ছে 40 8 এবং 5 এর মাল্টিপ্লাই করলে 40 মাইনাস h স্কয়ার h এর ভ্যালু হচ্ছে 2 2 কে স্কয়ার করলে কত হয় 4 4 36 which is greater than 0 তাহলে গিভেন ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে ইলিপস গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট করে ইলিপস ইলিপস given equation represents an ellipse represents an ellipse সে যদি ইলিপস রিপ্রেজেন্ট করে এখন ইলিপসের সেন্টার বের করার যে আমরা যে ফর্মাল সূত্রটা একটা সূত্র জানি যেটা আলফা বিটা আলফা ইকুয়ালস টু hf minus bg বাই a AB মাইনাস b ab minus h স্কয়ার h স্কয়ার আর বিটা সূত্র জানি হচ্ছে কোনটা বিটা HG gh hg যেটাই বলেন মাইনাস f f ab minus h মাইনাস স্কয়ার তাহলে এখন বলেন আমার কোশ্চেন ab minus h স্কয়ার ভ্যালু তো আমরা জানি 36 দুটার ক্ষেত্রে নাকি জি স্যার hf h এর ভ্যালু ছিল 2 আর f ছিল -12 2 into 12 মানে কি -24 মাইনাস b হচ্ছে 5 g এর ভ্যালু -12 তাহলে +60 60 থেকে 24 গেলে কত থাকে 36 36 36 তাহলে 36 আলফার মান 1 36 মানে কি 1 জি স্যার এবার আসেন gh g এর ভ্যালু -12 h এর ভ্যালু 2 তাহলে -24 a এর ভ্যালু হচ্ছে 8 a এর ভ্যালু 8 8 আর f এর ভ্যালু -12 তাহলে +96 আর এখানে হচ্ছে কত -24 72 হবে তাহলে কি থাকে প্লাসের 72 নাকি জি স্যার 72 আর এখানে হচ্ছে 36 36 2 হবে 2 তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কি পাচ্ছি বলেন 1,2 1 2 সেন্টার আলফা জি আলফা বিটা সমান হচ্ছে 1 তাহলে ইকুয়েশনটা ছিল আমার এরকম যে 8x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার minus 24x minus 24y equals to 0 can be written as আমরা এই টার্মটাকে এলিমিনেট করতে চাই বাই c1 তাহলে 8x square plus 4xy plus 5y square which equals to c1 নাম্বারিং করে নিচ্ছি this is our equation 1 where c1 এর ভ্যালু কত c1 এর ভ্যালু তো হচ্ছে সরি কি জানো -ag plus bf minus alpha plus সরি আলফা আমি এ বলছি স্যার আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি plus আচ্ছা মাইনাস আলফা আলফার ভ্যালু হচ্ছে 1 জি এর ভ্যালু হচ্ছে -12 তাহলে এখানে থাকে কি -12 প্লাস বিটার ভ্যালু হচ্ছে 2 আর এফ এর ভ্যালু -12 তাহলে -24 প্লাস সি এর ভ্যালু তো 0 তাই না জি স্যার তাহলে -36 আর -36 রাইট জি স্যার তাহলে আমরা দেখেন তো ফাইনালি ইকুয়েশন 1 থেকে আমরা কি পাই from equation 1 ওইখানে সি এর ভ্যালু বসাই দিব from 1 we have 1 থেকে পাচ্ছি হচ্ছে আপনার 8x square plus 4xy plus 5y square which equals to 36 আমরা এবং এই ইকুয়েশনটাকে this equation can be written as this equation can be written as কিভাবে লেখা যাবে a1x square plus b1y square is equal to 36 where the numbering করে নি this is our এটা equation 3 2
where a1 b1 a1 plus b1 equals to a plus b, a এবং b, a কে যোগ করলে হয় a হচ্ছে 8 b হচ্ছে 5 equals to 13। একটু যদি আমরা ইকুয়েশনটা একটু সুন্দর করে একসাথে লিখতে চাই 13, আমরা ধরে নিচ্ছি দিস ইজ আওয়ার ইকুয়েশন 3 and a1 b1 এর ভ্যালু কি? a1 b1 সমান হচ্ছে ab minus h স্কয়ার ওটা 36 which equals to 36। যেটা নাম্বারিং এর দরকার নেই। তাহলে এখান থেকে যদি আমরা a1 minus b1 এর ভ্যালু যদি বের করতে চাই, according to the formula a1 plus b1 whole square minus 4a1 b1, এই না সূত্রটা? জি স্যার। এখানে যদি আমরা ভ্যালু তাহলে বসাই আসে স্যার +-5 একবারে তাকে করলে আসে এটাকে যদি ভ্যালু বসাই 169 মাইনাস প্লাস এখানে হচ্ছে মাইনাস 4 into 36 মানে কত? 4 into 36 স্যার 144 144, that means থাকে হচ্ছে 25, তাহলে প্লাস মাইনাস 25 মানে প্লাস মাইনাস 5। জি স্যার। তাহলে আমরা পাচ্ছি a1 minus b1 which equals to plus minus 5। তাহলে একবার যদি আমরা প্লাসটাকে বিক করি, আমি এই ইকুয়েশনটা এখানে লিখছি a1 minus b1 একটা হচ্ছে 5, this is our equation 4, and a1 minus b1 which equals to minus 5, this is equation 5। তাহলে একবার যদি 3 এর সাথে 4 কে অ্যাড করি সাবট্রাক্ট করি ভ্যালু পাবো, আবার 5 এর সাথেও করলে কি ভ্যালু পাবো না? জি স্যার। মনে রাখেন প্রথমটা ভ্যালু ছিল 13, তাই না? জি স্যার। তাহলে ইকুয়েশন 3 এর সাথে যদি 4 কে অ্যাড করি, অ্যাড করলে দেখেন তো b1 ক্যান্সেল হয়ে যাবে, ওই ভ্যালুটা তো ছিল কি 13 a1 plus b1 এর ভ্যালু ছিল 13। তাহলে যদি যোগ করেন আপনি তার সাথে b1 ক্যান্সেল থাকে 2a1 equals to 18 নাকি? জি স্যার। 2a1 equals to 18, 18 that implies a1 equals to 9। a1 এর ভ্যালু যদি যে কোনো একটাতে বসিয়ে দেন, মনে করেন এখানে বসিয়ে দিলেন a1 এর ভ্যালু, তাহলে b1 এর ভ্যালু দেখেন তো কত? 4 এবার আসেন যদি এদিকে করি 3 এর সাথে যদি 5 কে অ্যাড করি, তাহলে অ্যাড করে দিলে 5 এই b1 ক্যান্সেল 2a1 equals to থাকে 13 minus 5 মানে 8 তাহলে 2a1 equals to 8, a equal to a1 এর ভ্যালু পাচ্ছি 4। তাহলে a1 এর ভ্যালু যে কোনো একটাতে বসান, স্যার b1 9 কত আসে? 9। তাহলে দেখেন তো আমরা একটা পাচ্ছি 94 আর একটা হচ্ছে 49 নাকি? জি স্যার, দুইটাই প্লাস। দুইটাই কিন্তু প্লাসের ভ্যালু। তাহলে ফ্রম ইকুয়েশনটা ছিল কত নাম্বার? 2 নাম্বার ইকুয়েশন মনে হয়। জি স্যার। জি স্যার। So from 2 we have দুই ধরনের ইকুয়েশন পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে আপনার 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়ালস টু 36, জি স্যার। একটা পাচ্ছি কি 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু 36। তাহলে দেখেন তো আমরা জানি রাইট হ্যান্ড সাইডে কি থাকতে হয় 1, রাইট? 1 দিয়ে ভাগ করে দিব। তাহলে 9x স্কয়ার বাই 36 4y স্কয়ার বাই 36 which equals to 1, তাহলে এখানে x স্কয়ার বাই কি থাকে 4 y স্কয়ার বাই 9 y স্কয়ার বাই 9 প্লাস 1, দেখেন তো এটাকে x স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস প্লাস y স্কয়ার বাই 3 স্কয়ার প্লাস 1, আর এখানে লেখা যায় কি x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 equals to 1, so x স্কয়ার বাই 3 স্কয়ার y স্কয়ার প্লাস 2 স্কয়ার। দেখেন তো দুইটাই কি ইলিপসের ইকুয়েশন কিনা? হ্যাঁ স্যার। তাহলে দুইটার মধ্যে একটু পার্থক্য কি, যে এই ইলিপসে মেজর অ্যাক্সিস এক ধরনের, এটাতে মেজর অ্যাক্সিস আরেক ধরনের, তাই না? আর দুইটাই কিন্তু ইলিপস। যে বৃহৎ অক্ষ ক্ষুদ্রতর অক্ষ মনে আছে তো? জি স্যার। if a is greater than b তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে 2a, আর যদি আর a is less than b তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে 2b, তাই না? জি স্যার। সেটা সেই সূত্র। মানে এখানে বৃহৎ অক্ষ কিন্তু হচ্ছে 2a এটার জন্য, আর এটার জন্য বৃহৎ অক্ষ কিন্তু 2b। জি স্যার। মানে b is greater than a, b is greater than 2 শুধু। তাহলে দেখেন তো প্রসিডিউর কি সেম না একেবারে ইলিপস হাইপারবোলা? জি স্যার। আর ফাইনাল ইকুয়েশন মিলে যাবে, না মিলে আর কোনো সুযোগ নেই। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার।
আচ্ছা স্যার, এই যে অ্যাটেন্ডেন্স স্যার দুইটা দিব স্যার আজকে। একটা দিলেই হবে। আমি এটাকে ডাবল হিসেবে কাউন্ট। ওকে স্যার। তবে মাঝে মাঝে চেক করলে ধরা খাওয়া যাচ্ছে না, কি এটার সমস্যা। অনেকেই রেসপন্স করে না, যে ক্লাসে আছে যে রেসপন্স করে না। আমি এরকম চেক করে দেখছি, অডিও ভিডিও অফ করে দিয়ে সে হয়তো অন্য কিছু করছে। সো আজকে তাহলে এর মাধ্যমে হচ্ছে 2D-র যে ঝামেলা, যে 2 ডাইমেনশনাল জিওমেট্রি আপাতত এখানেই শেষ করছি। আমরা এখন 3D নিয়ে কথা বলবো। 3 ডাইমেনশনাল জিওমেট্রি যেখানে এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস তিনটেই থাকবে, সেটা নিয়ে কথা বলবো এখন থেকে। তো আপনারা কিন্তু এই টাইপের প্রবলেম প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আব্দুর রহমান স্যারের বইয়ে প্রচুর প্রবলেম আছে, প্রচুর সলভ করা আছে, এক্সারসাইজে আছে। চাইলে আপনারা প্র্যাকটিস করে, এখান থেকে প্র্যাকটিস করে মানে নিজেদের সক্ষমতা বাড়াতে পারেন, যে আমি পারি কিনা, আমি কতটুকু স্যার পারি। ওইখানে তো অনেকগুলার সাইডে আনসার দেওয়া নেই, তো এখন বুঝবো কিভাবে যে আমার অঙ্কটা হয়েছে কিনা? সরি বুঝি নাই। স্যার ওইখানে তো যেগুলো এক্সারসাইজে দেওয়া অনেকগুলার আনসার সাইডে দেওয়া নাই, তো এখন বুঝবো কিভাবে যে ওইটা আমার হয়েছে কিনা? আনসার হয়েছে কিনা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই, আমাকে আচ্ছা দেখান। ঠিক আছে। এটা হতে পারে মেসেঞ্জার গ্রুপ, হতে পারে। আচ্ছা ঠিক আছে আমি স্যার। অবশ্যই। সো এখন যে টপিকটা নিয়ে 3D-তে আমি কথা বলবো সেটা হচ্ছে, প্রথম যে টপিক একেবারে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিও, এই দুটো টার্ম নিয়ে কথা বলতে চাই। মানে একটার সাথে একটা রিলেটেড, সেজন্য একসাথে আলোচনা করছি। হ্যাঁ, ডিরেকশন কোসাইন, একটা হচ্ছে ডিরেকশন রেশিও। তো এখান দেখেন, এখানে নামটা দেখে কিছু জিনিস বোঝা যায়, যে এই যে ডিরেকশন কোসাইন শব্দটা দেখে কি বোঝা যায় কিনা, কস যেখানে কস হ্যাঁ কিছু একটা জিনিস আছে যেটা রিলেটেড টু কস, তাই না? আবার রেশিও দেখে নিশ্চয়ই বোঝা যায় যে এখানে অনুপাত টাইপের। অনুপাত রিলেটেড কিছু একটা আছে নাকি। জি স্যার। ডিরেকশন কোসাইনের ডেফিনেশনটা হচ্ছে এরকম, আমি ডেফিনেশনটা লিখে দেন, আমি একটু বোঝাবো। যে ডিরেকশন কোসাইনটা হচ্ছে এরকম, যে ইফ এ স্ট্রেট লাইন, if a straight line makes angle alpha, beta, gamma with the positive x-axis, y-axis and z-axis respectively, then cos alpha, cos beta and cos gamma are called the direction cosines. Called the cosines of the line. এর থেকে সিম্পল ইয়া নেই, যে কোন একটা স্ট্রেট লাইন তিনটে অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আলফা, বিটা, গামা, এই তিনটে অ্যাক্সিসের সাথে আলফা, বিটা, গামা ক্রিয়েট করাতে যে কজ আলফা, কজ বিটা, কজ গামা, তাদেরকেই বলা হয় ডিরেকশন কোসাইন। যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, এক্স এর সাথে যেটা করছে তার কজ, ওয়াই এর সাথে যেটা ক্রিয়েট করছে তার কজ, জেড এর সাথে যা করছে তার কজ, তাদেরকেই বলা হবে ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন্স আর অলসো ডিনোটেড বাই কজ আলফা, কজ বিটা, কজ গামা, দ্বারা তো ডিরেকশন কোসাইন বোঝায়। এটা ছাড়াও the direction cosines are also denoted by উল্টা পাল্টা হয়ে যায়, denoted by LMN। LMN দ্বারাও কি বোঝায়? ডিরেকশন কোসাইনই বোঝায়।
এল দ্বারা এল হচ্ছে কজ আলফা, এম হচ্ছে কজ বিটা, আর এন হচ্ছে কজ গামা। মানে এল এবং এক্স এক্সিস যেটা সেটা হচ্ছে এল, ওয়াই এক্সিস বরাবর যেটা সেটা হচ্ছে এম, আর জেড এক্সিস বরাবর যেটা সেটাকে বলা হয় এন। তার মানে কোথাও 3D তে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে যদি এল এম এন পাই তাহলে বুঝে যাবো কি এগুলো কি, এগুলো তাহলে কি বোঝাচ্ছে মূলত ডিরেকশন কোসাইন্স। ডিরেকশন কোসাইন্স। জিনিসটা হচ্ছে এরকম, যদি ফিগারে আমি একটু চিত্র দিয়ে যদি বোঝাতে চাই, বুঝতে পারছি নাকি গরম থেকে কাশি, আমার আজকে সকাল থেকে একটু গলাটা ব্যথা হয়ে গেছে, গরম থেকে হচ্ছে ঘামে বেশি ঘাম ছিটিয়ে দেয় নাকি আরো অন্য কিছু, একটা দিক ভালো যে জ্বর জ্বর অনুভব নাই, খুব ঘামছি, তার মানে জ্বর নাই। জিনিস সেরকম যে একটা 3 ডাইমেনশনাল দেখেন আমার ঠিক লাইনটা কিরকম বাঁকা হয়ে গেল, খুব দুঃখজনক এটা। না, এটা সোজা করতে পারিনি। This is positive x-axis, this is positive y, and this is the z-axis. ধরে নেন কোন একটা স্ট্রেট লাইন এখানে আছে, হ্যাঁ, জি স্যার। and this is the origin. সে যদি x-axis এর সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, y এর সাথে যদি বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এবং z এর সাথে যদি গামা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলেই cos আলফা, cos বিটা, cos গামাটাকেই বলা হচ্ছে ডিরেকশন কোসাইন। ওকে, তার ডিরেকশন কোসাইন জিনিসটা একেবারে সিম্পল, যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তার cos, তাই না? জি স্যার। সেটাই ডিরেকশন কোসাইন। সো ডিরেকশন রেশিও কি? ডিরেকশন রেশিও হচ্ছে এরকম যে any three numbers, any three non-zero numbers proportional to the direction cosine are called the direction ratio. যে কোনো তিনটা সংখ্যা নন জিরো নাম্বার, তারা যদি ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল হিসেবে থাকে, এটাকে প্রপোর্শনাল বাংলা শব্দটা ছিল মনে হয় সমানুপাতিক, নাকি? প্রপোর্শনাল সমানুপাতিক, আর ইনভার্সলি প্রপোর্শনাল মনে হয় বলা হয় ব্যস্তানুপাতিক, মেবি বাংলাটা এরকমই হবে। যে এনি থ্রি নন জিরো নাম্বারস প্রপোর্শনাল টু দ্য ডিরেকশন কোসাইন্স যদি থাকে, তাহলে সেই নাম্বার গুলাকে বলা হয় কি ডিরেকশন রেশিও। ফর এক্সাম্পল যদি এরকম হয় যে a বাই এল, b বাই এম প্লাস which equals to c বাই n, এরকম দেখেন তো এখানে এটা তাহলে কি বোঝায়? a is proportional to l, b is proportional to m, and c is proportional to n, এটা বোঝায় না? তাহলে তারা কি প্রপোর্শনাল হিসেবে যেহেতু আছে, তাহলে নিশ্চিতভাবে হয় আর a b c are the direction ratios, বুঝতে পেরেছেন কি? জি স্যার। যে কোনো সংখ্যা নন জিরো নাম্বার হতে হবে, যে তারা যদি ডিরেকশন কোসাইন গুলোর সাথে প্রপোর্শনাল আকারে যদি থাকে প্রত্যেকেই, তাহলে সেই নাম্বার গুলোকেই বলা হবে ডিরেকশন রেশিও। Am I clear? যেটা আমার ক্লাসের সময় সবসময় মনে হয়, কিছু পেজ ক্রিয়েট করে রাখা।
ওইদিনকে কাদের ক্লাসে জানি আমি এমন একটা বিড়ম্বনায় পড়ছি, সেটা হচ্ছে যে আমি তো এগুলো সেভ করে রাখি, তাই না? তাহলে আপনাদের ক্লাসের আগে জাস্ট আমার এটা দেখলেই মনে হয় যে আমি লাস্ট কতটুকু পড়িয়েছি, কিন্তু ওদের ক্লাস শেষ আমি সামহাউ সেভ করা ছাড়া কেটে দিয়েছি। কাদের ক্লাসে জানি, কোনো একটা বেচেরই হতে পারে, সেটা ফার্স্ট সেমিস্টার অথবা আপনাদের বেচে। পরে তো আর আমি খুঁজে পাচ্ছি না যে কি, পরে লেকচার ভিডিও দেখে আমাকে মনে করতে হয়েছে যে আমার ভিডিও আমাকে দেখতে হয়েছে কি পড়াইছিলাম শেষ। আর ওইখানে কি কেউ ছিল না যে মনে করাই দিবে আপনাকে? না ওই না তো এটা, না না এটা তো হচ্ছে আমি ক্লাস শুরুর আগে আমি নিজে মনে করার চেষ্টা করি। ও আচ্ছা স্যার। ঠিক আছে, তারপরও আমি কনফার্মেশনের জন্য আপনাদের ক্লাসে বলি যে নিশ্চয়ই আমি গত ক্লাসে এই পর্যন্ত পড়িয়েছি, এটা কনফার্মেশন। বুঝতে পেরেছেন তো? জি স্যার, বুঝছি স্যার। প্রত্যেকটা ক্লাসের আগে তো একটা মেন্টালি একটা মেন্টাল প্রিপারেশনের প্রয়োজন আছে না প্রত্যেকটা ক্লাসে। এটা অ্যাকর্ডিং টু প্রফেসর ডক্টর এম আর কবি, উনি হচ্ছেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য, প্রফেসি এমনি বাট বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য। কারণ ওই যে জামিলুর রহমান চৌধুরী স্যার মারা যাওয়ার পরেই এখন উনি দায়িত্বে আছেন। উনি আমাদেরকে ট্রেনিং এ বলেছিলেন, আমি যখন জয়েন করি আমার সৌভাগ্য হয়েছিল উনি ওনাকে ট্রেনার হিসেবে পাওয়ার। আমাদের এখানে নতুন ফ্যাকাল্টি জয়েন করলে তাদেরকে ট্রেন আপ করা, টিচিং ইত্যাদির বিষয়ে। উনি বলেছিলেন যে আপনি যদি হাসি মুখে ক্লাস থেকে বের হতে চান তাহলে আপনাকে প্রচুর করতে হবে, আপনাকে প্রিপারেশন রাখতে হবে যে আমি ক্লাসে আজকে যাব, এভাবে শুরু করব, এভাবে শেষ করব, এভাবে পড়াবো, স্টুডেন্ট আমাকে কোশ্চেন করতে পারে, এটার আনসার আমি এভাবে দিব, এটা যদি করে কিভাবে দিতে হবে ইত্যাদি। এবং এই প্রিপারেশন যদি আপনার থাকে তাহলে আপনি ক্লাস থেকে হাসি মুখে বেরোতে পারবেন। মানে হাসি মুখ বলতে তখন স্যার আবার এটা বলছিলেন যে স্যার হাসি মুখ তো আমরা চাইলে এমনি ইচ্ছা করে তো হাসি মুখে বেরোতে পারবো, সেটা না, মেন্টাল মানে মানসিক যে একটা প্রশান্তি, যেন আমি যা পড়িয়েছি বুঝিয়ে পড়িয়েছি, আমি স্যাটিসফাই, সেই স্যাটিসফ্যাকশনটা যদি নিতে চান তাহলে আপনাকে প্রচুর পড়তে হবে, মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। যে আসলাম আর বইটা নিয়ে ক্লাসে ঢুকে গেলাম, ক্লাসে ঢুকে সিদ্ধান্ত নিতেছি কি পড়াবো না পড়াবো, এটা হওয়া যাবে না। এবং আমি আপনারা দেখেন নিশ্চিত ইউনিভার্সিটি ক্লাসগুলোর সাথে আগের ক্লাসের পার্থক্য এখানেই হওয়ার কথা। যে স্যার আগে থেকে দেখবেন ইউনিভার্সিটি ক্লাসগুলোতে স্যার আগে থেকেই প্রস্তুত যে আজকে কি কি পড়াবেন, মানে একটা রোড ম্যাপ তৈরি করে রেখেছেন। আর হাই স্কুলের স্যাররা বিশেষ করে, আমি জানি না আপনারা হয়তো ভালো স্যার দেখতে পারেন, আমি পাই না, স্যার এসে বই দেয়, অঙ্ক বই দেয়, দিলে কত দশমিক কত পড়ানো যায়, আচ্ছা অধ্যায় এত দশমিক এত, মন চাইলে দুটো অঙ্ক করে দিয়ে চলে গেল। মানে কোনো ধরনের প্ল্যানিং, সিলেবাস কিভাবে শেষ করানো হবে, কিভাবে কি হবে, উইদাউট প্ল্যানিং। আর যদি এই স্বল্প সময় হাই স্কুলে সিলেবাস শেষ করানো সম্ভব না, এটা সত্য, 30-40 মিনিটের ক্লাসে। সো এখন আমরা ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও রিলেটেড একটা থিওরি, মানে জাস্ট একটা প্রুফ, তার সাথে একটা রিলেটেড ছোট্ট, মানে দুইটা প্রুফ বলা যায়, একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, একটা প্রুফ করলেই আরেকটা করতে পারবো, এরকম দুইটা প্রুফ নিয়ে কথা। হ্যাঁ, একটা থিওরি আছে এরকম, এবং যেগুলোকে আমরা পরবর্তীতে ফর্মুলা হিসেবে ইউজ করব। যদি বলা হয় যে প্রুফ দ্যাট cos square alpha cos square beta plus cos square gamma which equals to 1, একটা জিনিস মনে রাখেন, এটা যে কথা আমি জাস্ট সাইড নোট দিচ্ছি, দ্যাট ইজ, এটা প্রমাণ করা কি একই কথা না? জি স্যার। আর যেহেতু cos alpha মানে l, তাহলে cos square alpha cos square beta plus cos square gamma equals to 1 প্রমাণ করা যে কথা, l square plus m square plus n square equals to 1 প্রমাণ করা একই কথা, দুটো একই জিনিস। দেখুন আমি ক্লাসে এটা করালাম, পরীক্ষা এটা দিলে স্যার স্যার তো এটা করাই নাই, এটা যেন না বলেন আর সেজন্য। সো নাম্বার 2 is totally depends on the question 1, মানে 1 প্রুভ করতে পারলে 2 আপনি প্রুভ করতে পারবেন। sin square alpha plus sin square beta plus sin square gamma which equals to 2। সো এই প্রুফগুলো আমরা, এই দুইটা প্রুফ আমরা দেখি, যদি আজকের ক্লাস আমি বেশি লং করবো না, এই দুইটা প্রুফ দেখে শেষ করে দেব, যতক্ষণই লাগে, 10 মিনিট লাগুক আর যতক্ষণ 15 মিনিট। যেহেতু আমরা জানি যে একটা স্ট্রেট লাইন, এই জায়গাটা
চ্যাপ্টারে সোজা করি, এই জন্য কি বাঁকা হচ্ছে, চ্যাপ্টারে বাঁকা। হয়েছে আবার সোজা? Yes. And this is positive x-axis, this is positive y, and this is positive z. And this is the origin. Say any straight line, এটা একটা straight line, এই straight line টা হচ্ছে OP নামক একটা straight line, তার এটা হচ্ছে একটা P পয়েন্ট, ওকে, এবং P এর কোঅর্ডিনেট হচ্ছে সে x y z, P এর কোঅর্ডিনেট হচ্ছে কত, x y z. So according to the definition of direction cosine, একটা straight line x axis এর সাথে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, Alpha. আলফা, y এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে হচ্ছে বিটা, আর z axis এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে হচ্ছে Gamma. গামা, রাইট? জি স্যার। সো এই লেখাগুলো একটু আমরা লিখে ফেলি, যে let OP be a line, makes angle alpha, beta, gamma with the axis, আমি একসাথে লিখে ফেললাম, axis means তিনটা axis কে আমরা ডিনোট করছি, হ্যাঁ, x y জি z, with the axis where the coordinate of P হচ্ছে x y z, ওকে, P এর কোঅর্ডিনেট হচ্ছে কি, স্থানাঙ্ক হচ্ছে x y z। তাহলে দেখেন আমরা যদি একটা কাজ করি এখান থেকে, যে P যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে যদি x অ্যাক্সিস এর উপরে যদি একটা পারপেন্ডিকুলার লাইন যদি আমরা ড্র করি, সে তোমার নামকরণ করলাম এই পয়েন্টটা হচ্ছে OPA, ওকে। জি স্যার। এখন আপনারা বলেন তো কোন একটা পয়েন্টের স্থানাঙ্ক আমরা কিভাবে পাই, যে অরিজিন থেকে x অক্ষ কতটুকু দূরত্বে গেছে, y অক্ষ কতটুকু, z অক্ষ কতটুকু, এটা বোঝায় না? জি স্যার। মনে আছে তো, যে টু ডাইমেনশনাল জিওমেট্রিতে কোন একটা পয়েন্টের স্থানাঙ্ক 1 2 মানে কি, যে মূলবিন্দু থেকে x অক্ষের দিকে 1 ঘর গেছে, y আর y অক্ষের দিকে 2 ঘর গেছে। 2 ঘর গেছে, এটা না? জি স্যার। তাহলে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে এই x y z দ্বারা কি বোঝাই তাহলে, মানে অরিজিন থেকে x অক্ষের দিকে x দূরত্ব গেছে, y অক্ষের দিকে স্মল y দূরত্ব গিয়েছে, z অক্ষের দিকে স্মল z দূরত্ব গিয়েছে, তাই না? জি স্যার। তাহলে দেখেন তো এই লজিক অনুসারে এই ডিসটেন্সটা কি স্মল x কিনা, এই যে এতটুকু জায়গা কি স্মল x কিনা? জি স্যার। জি স্যার। জি Right? স্যার। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা বুঝলে হয়, তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি কিনা যে ফ্রম ট্রায়াঙ্গেল OPA, কোন ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি, OPA, এই ট্রায়াঙ্গেলটা, এখানে একটা অ্যাঙ্গেল আছে না আলফা, জি স্যার। তাহলে দেখেন তো OPA ট্রায়াঙ্গেল থেকে আমরা কি চাইলে cos alpha equals to x by OP লিখতে পারবো কিনা? জি স্যার। কারণ cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাই না? জি স্যার। cos থিটা মনে আছে সূত্র, বেস বাই হাইপোটেনাস। বেস বাই হাইপোটেনাস, হ্যাঁ, যারা ইয়েতে আছেন বলতাম, যারা ইংলিশ ভার্সনে তারা আবার বিব্রতকর অবস্থায় বলবে, বেস বাই হাইপোটেনাস হচ্ছে cos, তাহলে বেস কি এখানে x না? জি স্যার। বেস হচ্ছে x, আর হাইপোটেনাস তো আমি জানি না এটা কত, বাট লাইনটা আমি জানি, এই দূরত্বটা কি OP, ওকে। OP এর যদিও ডিসটেন্স বের করা যাবে, আমরা দেখবো, কারণ O এর কোঅর্ডিনেট কি 0 0 0, P এর কোঅর্ডিনেট কত x y z, তাহলে তার দূরত্ব তো বের করতে পারবো, তাই না? জি স্যার। তাহলে cos আলফা সমান আমরা কি লিখতে পারি, x by OP, x by OP যদি লেখা যায় তাহলে এটাকে একটু যদি রিরাইট করি আমরা, x equals to OP cos আলফা নিশ্চয়ই লেখা যাবে। জি স্যার। এবার আসেন, যদি আমরা এখান থেকে এই y অক্ষের উপরে যদি একটা পারপেন্ডিকুলার লাইন যদি ড্র করতাম, যদি আমরা নামকরণ করে নিই দিস ইজ B, তাহলে নতুন একটা ট্রায়াঙ্গেল কি পাই, OPB, OPB। জি স্যার। ফ্রম OPB, তাহলে OPB তে দেখেন cos বিটা এতটুকু দূরত্ব কি y কিনা,
জি স্যার এই ডিসটেন্সটা, জি স্যার আর এই পয়েন্টটা কি অরিজিন থেকে কতটুকু দূরত্ব y অক্ষের দিকে গিয়েছে, y দূরত্ব কিনা। তাহলে cos বিটা সমান কি এখান থেকে লিখতে পারবো কিনা y/op y/op, জি স্যার কারণ এটা যদি বিটা হয় এটা কি ভূমি না। জি কারণ স্যার আপনারা তো জানেন যে অ্যাঙ্গেল সংলগ্ন যে বাহু, যে মানে মানে ভূমি এটাকে বলা হয় কি কোণ সংলগ্ন বাহুকেই ভূমি বলে, যেখানে অ্যাঙ্গেল আছে তার সাথে যে সাইডটা সেটা হচ্ছে বেস, তাই না। রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা হচ্ছে হাইপোটেনাস, তাই তো। জি স্যার জি স্যার আচ্ছা, তাহলে বেস যদি এটা হয়, বেসের কোঅর্ডিনেট কত y, ডিসটেন্সটা হচ্ছে y, তাহলে y/op। তাহলে এটাকে যদি রিলেট করা যাবে নিশ্চয়ই যে y op cos বিটা। জি স্যার তাহলে দেখেন এই দুইটার ক্ষেত্রে x এর ক্ষেত্রে যদি হয় x op cos alpha, y অ্যাক্সিস এর সাথে যখন নিয়েছি তখন যদি হয় y op cos beta, তাহলে সিমিলারলি z এর ক্ষেত্রে হবে y ইকুয়াল সরি z সিমিলারলি ইকুয়াল কি টু আমরা লিখতে পারবো কিনা যে z op cos gamma। জি স্যার ইজ ইট পসিবল টু রাইট? জি স্যার Yes, sir. লেখা যাবে তো। তাহলে এখন দেখেন যদি আমরা তিনটাকে যদি স্কয়ার করে দিই, আমরা তিনটা ভ্যালু পেয়েছি, একটা x এর ভ্যালু, একটা y এর ভ্যালু, একটা z এর ভ্যালু। এখন এই তিনটা টার্মকে যদি আমরা স্কয়ার করে দিয়ে যদি যোগ করে ফেলি, তিনটাকে স্কয়ার করবো এবং তিনটাকে একসাথে যোগ করে ফেলি, তাহলে জিনিসটা কি এরকম দাঁড়ায় কিনা দেখেন তো, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হুইচ ইকুয়ালস টু, এটাকে বাম দিককে স্কয়ার করছি যোগ করছি, এবং ডান দিকেও কি করতে হবে, স্কয়ার করে যোগ করতে হবে। জি স্যার ওপি কে স্কয়ার করলে হয় ওপি স্কয়ার জি কস স্যার স্কয়ার আলফা, এটা হয় ওপি স্কয়ার কস স্কয়ার বিটা, এটা হয় ওপি স্কয়ার কস স্কয়ার গামা। প্রত্যেকটার মধ্যে কি ওপি স্কয়ার আছে কিনা? কমন আছে স্যার, কমন নিতে পারবো। তাহলে আমরা চাইলে এরকম লিখতে পারবো নিশ্চয়ই। জি স্যার না না বুঝলে বললেন যে স্যার কিভাবে লিখতে হবে। আমরা কি করেছি, তিনটাকে স্কয়ার করে দিয়ে দেন অ্যাড করে দিয়েছি। ওকে, এখন দেখেন আপনারা তো নিশ্চয়ই দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করতে জানেন, জানেন না? যে স্কয়ার রুট অফ, এই যে এখানে ওপি এর দূরত্ব বের করা যাবে না এখান থেকে, জি স্যার একটু অন্য x কালার দিয়ে minus দেখাই। 0 plus y minus এই যে 0 ওপি এর দূরত্ব কেমনে বের করবেন, এই যে ওপি এর দূরত্ব বের করার সূত্রটা কি এটা হওয়া উচিত কিনা দেখেন তো। স্কয়ার রুট অফ, এখানকার x এর দূরত্ব কি x, আর এখানে হচ্ছে x এর হচ্ছে 0, তাহলে x - 0 হোল স্কয়ার মানে কি x স্কয়ার, x square y - 0 হোল স্কয়ার মানে কি y y স্কয়ার, square plus z - 0 হোল স্কয়ার মানে z স্কয়ার। উভয় দিকে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে ওপি স্কয়ার সমান কি পাই, x square plus y square plus z square তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের জায়গাতে চাইলে কি বসাতে পারবো, op ওপি স্কয়ার বসানো যাবে কি। জি স্যার তাহলে দেখেন তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, x square plus y square plus z তাহলে এই জায়গাতে চাইলে আমরা কি বসাতে পারবো, op ওপি স্কয়ার। স্যার সিমিলার তো op এর জায়গা তো আমি x square y square সরি, op square এর জায়গায় তো আমি x square y square হ্যাঁ একই তো কথা। আপনি ওপি স্কয়ারের জায়গাতে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বসাতেন, তাহলে উভয় দিক থেকে তো বাদে যেত নাকি। উভয় দিকে সিমিলার টার্ম থাকলে অ্যাভয়েড করা যায় না। জি স্যার তাহলে এখানে কি থাকে, cos square alpha plus cos square beta plus cos square gamma equal to 1 দেখেন তো আমার কি প্রুফ হয়েছে। জি স্যার কোশ্চেন 1, কোশ্চেন 1 তো এটাই আমাকে প্রুফ করতে বলা হয়েছিল, আমি একটু সাজাই লিখি যেমনি প্রমাণ করতে বলছিল, এটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল আমাকে নাকি। জি স্যার So, good. যদি l স্কয়ার প্লাস m স্কয়ার আকারে থাকে তখন জাস্ট এখানে লিখে দিবেন দ্যাট ইমপ্লাইজ l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 1। কেন, সাইড নোট দিয়ে দিবেন যে l ইকুয়ালস টু cos আলফা, m ইকুয়ালস টু cos বিটা, n ইকুয়ালস টু cos গামা, তাইলে তো হয়ে যায় নাকি। জি স্যার তো কোশ্চেন 2টা হচ্ছে পুরোপুরি 1 এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, 1 প্রুফ করতে পারলেই 2 প্রুফ করা যায়। কোশ্চেন 2 প্রুফের জন্য, কোশ্চেন 1 যেহেতু প্রুফড হয়ে গেছে অলরেডি, তাহলে উই নো দ্যাট, আমরা এটা জানি নাকি, জি স্যার উই নো দ্যাট the cos square alpha plus cos square beta plus cos square gamma which equals to 1. cos square alpha যে কথা 1 minus sin square alpha কি একই কথা না। জি স্যার cos square beta যে কথা 1 minus sin square beta নিশ্চয়ই একই কথা নাকি। জি জি স্যার স্যার। আবার এটা হবে কি 1 minus sin square gamma which equals to 1। এই 1 1 1 এড করলে কি হয় 3, তাই না।
জি স্যার। রাইট হ্যান্ড সাইডে যে 1 আছে তাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি কি -1 হয়ে যাবে কিনা? জি স্যার, আর সাইন স্কয়ার টার্মগুলো লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস হবে, রাইট ওইখানে হ্যান্ড গেলে সাইডে চলে গেলে রাইট হ্যান্ড সাইডে পজিটিভ। তাহলে এখন দেখেন তো হয়ে গেছে না কোশ্চেন 2 প্রুফ হয় কিনা? জি স্যার। তাহলে আমরা চাইলে লিখতে পারি যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা which equals to 2 and 3 minus 1 মানে তো 2। জি স্যার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। জি স্যার। তাহলে এখানে দেখেন তো এই থিওরিতে এই যে প্রমাণটাতে একমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা সমকোণী ত্রিভুজের, বা আরো যদি সহজভাবে বলি যে পিথাগোরাসের যে থিওরির মানে একটু অন্যভাবে অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কিছু আছে কি এখানে? না। যে cos θ = বেস বাই হাইপোটেনাস, এটা ছাড়া কি নতুন কিছু আছে কি? ডিসটেন্স বের করার সূত্র আপনি আগে থেকেই জানেন, পিথাগোরাসের সূত্র তো এগুলো আগের জিনিস দিয়েই কিন্তু প্রুফ করেছি নাকি? জি স্যার। তবে অনেকেই, যেটা এখনো আমি জানি, অনেকের মধ্যে বেস আইডেন্টিফাই করতে কষ্ট হয় কোনটা। কারণ অনেকের একটা ভ্রান্ত ধারণা, অনেকের মধ্যে আমি দেখেছি, যেটা নিচে থাকে ওইটা যদি একটা রাইট অ্যাঙ্গেল এরকম হয়, নিচে যেটা থাকে এটাই বেস। জি স্যার। আচ্ছা, একটা ধারণা এরকম। জি স্যার, উপরে যদি অ্যাঙ্গেল যদি উপরেও দেওয়া থাকে, মানে ওই অ্যাঙ্গেলটা যদি উপরে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একমাত্র নিশ্চিত জিনিস হচ্ছে এটা, এটা হাইপোটেনাস নিশ্চিত। কারণ সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ, হাইপোটেনাস। জি স্যার। রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাই হাইপোটেনাস, এটা নিশ্চিত। বাট বেস আর পারপেন্ডিকুলার কিন্তু নিশ্চিত কিছু না, সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপরে। ওকে, যদি অ্যাঙ্গেল এখানে থাকে তাহলে এটা বেস, যদি অ্যাঙ্গেল এখানে থাকে তাহলে এটা বেস। স্যার অনেকে তো অ্যাঙ্গেল উপরেরটা দেখলেও নিচে যেটা আছে ওইটারই আমি বেস জানি মনে তো, করে। অনেকে মনে করে নিচে যেটা সেটাই ভূমি, কারণ ভূমি মানে তো মাটির থাকে, এটা এমনি সহজ আছে এই জন্য। কিন্তু এখানে বেস কিন্তু বলতে এটা না, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, জি স্যার। এই ধারণাটা চেঞ্জ করতে হবে, এটা এই জন্য বলছি কারণ আদারওয়াইজ যে অনেকে এই জায়গাটাতে ওই যে দ্বিতীয়টা যখন ওয়াই এক্সিস নিয়ে যখন কথা বলেছি না, এই যে এখানে সেই ব্যাসটা লাগায়, এখানে এখানে এটা বেস কিভাবে হয়, লম্বা ভাবে আছে, উঁচা উঁচি, খারাপ হবে, খারাপ হবে তো লম্বা, তাই না? জি স্যার। এরকম একটা ভ্রান্ত ধারণা আছে। আচ্ছা স্যার, এখানে যদি জেড এর সাথে আমার স্যার অক্ষ হয় তখন স্যার এটা কিভাবে হবে স্যার? এই যে মানে এই তো আমি বলছি 3D, জেড এর ও সাথে অক্ষ, আচ্ছা, ও জেড বুঝতে এর পারছি সাথে স্যার। অক্ষ হলে এই যে আপনি ওয়ালের সাথে চিন্তা করেন, একটা কর্নার চিন্তা করেন, যে কর্নারের মধ্যে হাইটটা হচ্ছে আপনার জেড। হ্যাঁ, হ্যাঁ ফ্লোরের স্যার। দুই পাশ, একটা হচ্ছে এক্স একটা ওয়াই। তাহলে একটা আচ্ছা স্যার। শূন্য একটা পয়েন্ট যদি থাকে, হ্যাঁ, এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন কি ওয়ালের এক কোণা দিয়ে ওই যে ফ্লোরের এক কোণা যুক্ত করলে কি একটা ট্রায়াঙ্গেল হবে কিনা বলেন তো? হবে স্যার। বুঝছি স্যার, বুঝছি স্যার এখন। ঠিক আছে, কারণ এখানে হয়তো আপনি যদি বলেন যে স্যার এখান থেকে জেড এক্সিস এ পারপেন্ডিকুলার লাইন ড্র করেন, আপনি আমার ত্রিভুজ দেখাই দেন, দিস ইজ কোয়াইট ইম্পসিবল টু। ঠিক আছে, বুঝতে জি পেরেছেন স্যার। কি? জি স্যার, এখন বুঝছি আপনারা স্যার। আমার সেটাকে গোজামিল ভাবতেও পারেন, আই ডোন্ট কেয়ার। কারণ আসলে আমি 3D তে কমপক্ষে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন জেডে আঁকবো, এটা দেখে মনে হবে লম্ব আছে, এটা টাফ। সেজন্য আমি বলছি একটু চিন্তা করবেন, যে 3D ভিউ চিন্তা করেন, রুমের দিকে তাকান একটু, যে এখানে যদি পয়েন্ট থাকে, এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, আর অরিজিন থেকে একটা স্ট্রেট লাইন আসছে, একটা ট্রায়াঙ্গেল হয় কিনা? দেখেন হবে, ট্রায়াঙ্গেলই হবে। ঠিক আছে, জি স্যার। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে থিওরিটা শিখলাম, যে এল স্কোয়ার প্লাস এম স্কয়ার এম প্লাস এন স্কয়ার স্কোয়ার প্লাস এন স্কোয়ার হুইচ ইকুয়ালস টু 1, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে অঙ্ক যখন করব সেখানে এগুলো সূত্র হিসেবে ইউজ করব। কোথাও যদি পেয়ে যাই এরকম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, সেখানে 1 বসিয়ে দিই, আমরা জানি এটা। ঠিক আছে, তবে 2 নাম্বার প্রুফ যেটা আছে, 2 নাম্বার প্রুফটাকে 1 এর হেল্প ছাড়াও কিন্তু করা যায়। 1 এর হেল্প ছাড়াও করা যায়, কিভাবে করা যায় জাস্ট একটু আমি আলোচনা করতে চাই, কারণ একটু ভিন্ন আঙ্গিকও চিন্তা করা উচিত। যেমন দেখেন তো, এতটুকু জায়গা যদি এক্স হয়, এই জায়গাটা কি ওয়াই কিনা? জি স্যার। আবার এই জায়গাটা এক্স কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। রাইট? জি স্যার। তাহলে
এই যে এখানে এটা যদি অ্যাঙ্গেল হয় এটা কি পারপেন্ডিকুলার না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাই না? জি স্যার। তাহলে দেখেন তো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা এরকম লিখতে পারবো কিনা যে সাইন আলফা ইকুয়ালস টু y by বাই OP। ওপি, y by OP। জি তাহলে স্যার। y ইকুয়ালস টু ওপি সাইন আলফা। জি স্যার। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখেন তো এটার ক্ষেত্রে লেখা যায় এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে x বাই ওপি ইকুয়ালস টু সাইন বিটা লেখা যাবে কিনা? জি স্যার। যাবে স্যার। হ্যাঁ, x equal to OP sin OP beta। OP sin beta। sin beta। ওপি sin sin beta। beta। সাইন বিটা। তাহলে প্রশ্ন হচ্ছে z এর ক্ষেত্রে কি লেখা যাবে, তাই না? x equal to OP sin gamma। x না এখানে z আসবে, z z equal to OP sin gamma। z equal to OP sin gamma। তারপর যদি আমরা সবগুলোকে যোগ করলে কি আগের হবে? নিয়মে হ্যাঁ স্কয়ার করে যোগ জি করলে না ম্যাডাম, এভাবে হবে না, এভাবে কিন্তু ও হবে এখানে তো 1 আসবে কিন্তু আনসার না। তো 2 কেন আর হবে না? কারণ z এর ক্ষেত্রে আবার z দেখেন, যখন আমি x এক্সিস বরাবর চিন্তা করছি তখন আসছে y এক্সিস বরাবর চিন্তা করতে আসছে x, তাহলে z এক্সিস বরাবর চিন্তা করলে z কিভাবে আসবে? ও ইজ ইট পসিবল? না। তো কেউ এভাবে চিন্তা করলে কিন্তু মিলবে না। হ্যাঁ, এভাবে চিন্তা করলে কেউ মিলবে না, এভাবে চিন্তা করা যাবে না, ঠিক আছে? কারণ একটার জন্য অন্যটা আসে, তাহলে জেড এর জন্য তো জেড আসবে না। আবার যদি জেড যদি না আসে, আসলেও সমস্যা আছে, আসলে কি হয় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাহলে তো সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার বিটা, সাইন স্কয়ার গামা সমান 1 হয়ে যায়, কিন্তু হওয়ার কথা কত? 2। আবার যদি জেড না আসে, ডিসটেন্স তো হচ্ছে না। ডিসটেন্স কি ছিল? ওপি স্কয়ার ডিসটেন্স, ওপি এর স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, সেই লজিক এখানে মিলছে না। না স্যার। তাহলে কি আপনাকে ওই যে সাইন প্রথমটা যেটা সেই লজিক দিয়ে আপনাকে প্রুভ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখন এই রিলেটেড প্রচুর প্রবলেম আছে, আমরা সামনের ক্লাসগুলোতে এই রিলেটেড অনেক অঙ্ক দেখবো এবং 3D ভিউর অনেক কিছু, যে 3 ডাইমেনশনাল জিওমেট্রি অনেক কিছু নিয়ে আলোচনা হবে আগামী ক্লাস থেকে। 3 ডাইমেনশনাল জিওমেট্রির যে আরো অন্যান্য জিনিস আছে এই রিলেটেড আর কি, রেশিও কিভাবে বের করতে হয় বা বড় বড় প্রবলেম গুলো, কিউবিক সাইজের কোন একটা প্রবলেম যদি থাকে, এবং আপনারা নিশ্চয়ই জানেন এই জিনিসটা নিয়ে একটু কথা বলা উচিত, এটা বলে শেষ করে দিব। একটা স্কোয়ারে ডায়াগোনাল কয়টা থাকে? স্যার স্কয়ারের তো 2টা। আমার স্কোয়ার না হলে ধরে নেবেন স্কোয়ার। হ্যাঁ, জি স্যার। স্কোয়ারে ডায়াগোনাল কয়টা থাকে? 2টা। 2টা। কিন্তু একটা কিউব যদি হয়, কিউবের ডায়াগোনাল কয়টা থাকতে হবে? স্যার এটা তো 3D। তাহলে 3D বলে কি তার ডায়াগোনাল নাই? না স্যার আছে তো। আরে আমার নাই, আচ্ছা ধরে নেই আছে, এটা কিউব। 1 2 এই কিউবে কি ডায়াগোনাল নাই তাহলে? আছে স্যার। স্যার 3টা স্যার। 8টা স্যার। এই কিউবের ডায়াগোনাল হচ্ছে 4টা। ও হ্যাঁ স্যার, 4 কিউবের থেকে 4। ডায়াগোনাল কিভাবে চিন্তা করব? কিউবের ডায়াগোনাল চিন্তা করব যদি আমার কাছে রুবিক কিউবটা মনে হয় মেয়েরা খেলছে, আমার মেয়েরা এটা তো থাকতে পারবো না ওদের কাছ থেকে। জাস্ট স্যার ভিতরে ধরে নেন এটা একটা কিউবিক, কোন একটা ইয়ে নেই, মনে করেন এই যে এটা একটা কিউবিক, ধরে নেন এটা একটা কিউব। হ্যাঁ, জি স্যার। সব সমান, মানে হাইট লেন্থ সমান। তাহলে এখানকার আমি যদি একটা কাজ করি যে এই দিকের যে আপার পয়েন্ট যেটা আছে, হ্যাঁ, জি স্যার। এই পাশের আপারের সাথে এই পাশের আপারের সাথে যদি এই পাশের লোয়ার যুক্ত করি, হ্যাঁ, দেখেন এই কর্নারের আপারের সাথে এই কর্নারের জি স্যার। যদি যুক্ত করি তাহলে কি একটা এটা ইয়া পাওয়া যাবে কিনা? ডায়াগোনাল পাবো। জিনিসটা এরকম যে এটা কি আপার পয়েন্ট, তাই না? জি স্যার। আর এটা হচ্ছে লোয়ার পয়েন্ট, এটা লোয়ার পয়েন্ট না? জি এই যে স্যার। এটা যদি আপার সারফেস হচ্ছে, এটা হচ্ছে লোয়ার সারফেস, তাই না? এই আপার সারফেসের এই পয়েন্ট আর লোয়ার সারফেসের এই পয়েন্ট যদি যুক্ত করি একটা ডায়াগোনাল পাওয়া যাবে। আবার আপার সারফেসেস এর এটা যদি নেই আমরা এখান থেকে, এদিকেও পাওয়া যাবে, ঠিক কিনা? জি স্যার। মানে জিনিসটা এখানে হচ্ছে
জিনিস এরকম, আপনাদেরকে আমি একটু ভেঙে বলি। যে এদিকের উপরের সাথে এদিকের নিচ একটা ডায়াগোনাল পাবেন, আবার এখানকার যে এই আপার সারফেসের এখান থেকে উপর নিলাম, এখানে নিচ নাম না, আবার এখান থেকে যদি নেই, এখান থেকে এখানে একটা ডায়াগোনাল আসবে দুইটা। জি স্যার। আবার আসেন এখানে, এখানকার আপারের সাথে এখানকার যে লোয়ার তার ডায়াগোনাল হবে, আবার উল্টাভাবে এখান থেকে এদিকে একটা ডায়াগোনাল হবে, টোটাল 4টা ডায়াগোনাল হবে। সবচেয়ে হচ্ছে একটা বই হাতে নিবেন, নিয়ে এসে আপনি দেখেন যে এদিকের আপারের সাথে এদিকে লর নেন একটা, এদিকের লোয়ারের সাথে এদিকের আপার একটা নেন, সিমিলারলি এখানকার আপারের সাথে এদিকের লোয়ার, আবার এদিকের আপারের সাথে এদিকের লোয়ার, টোটাল 4টা ডায়াগোনাল আছে। হ্যাঁ, এটা কিউব। 3D তো ওইভাবেই চিন্তা করতে হবে। সারফেস হয়তো এখানে কয়টা, কিউবের সারফেস কয়টা থাকে? সারফেস 6টা। 6টা স্যার। 6টা তল মিলে তো একটা কিউব হয়, তাই না? জি স্যার। আর ডায়াগোনাল 4। তার মানে কি একটা কিউবকে চাইলে আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্কয়ারে ভাঙতে পারবো, তাই না? যদি কেটে ফেলেন সারফেসে, জাস্ট এক একটা কিউব যদি এক একটা স্কয়ার যদি বের করে আনতে চান, মানে অনেকটা এরকম যে আপনি স্কয়ার সাইজের রড দিয়ে যদি স্কয়ার সাইজের কোনো একটা শেপ বানান, এরকম যদি 1000টাকে রাখেন, এটা কি কিউবিক ফর্ম দাঁড়াবে না? জি স্যার। একটার উপর একটা, একটার উপর একটা, কিউবিক ফর্মে তো দাঁড়াবে নাকি? তারপরে আপনি একটা করে বের করে আনলে কি এক একটা স্কয়ার বের হয়ে আসবে না এখান থেকে? জি স্যার। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যদিও সন্দীপ, আমি জি স্যার। কিন্তু খুব বেশি হতাশ আপনাদের প্রতি, ক্লাসের ইয়ে নিয়ে। দেখেন আমরা এখানে অ্যাটেন্ডেন্স শো করছি 30টা, বুঝছেন?